প্রিয় দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই ভিডিওর যে থাম্বনেল সেটি থেকে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত রাসেল ভাইপারকে নিয়ে একটু আলোচনা করব। একটি সাপ বাংলাদেশে কতটা ক্ষতি করতে পারে এবং কতটা ভয়ানক রূপ আকার ধারণ করতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, আমি রাব্বি আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকে আমি একটু আলোচনা করব এই রাসেল ভাইপারকে নিয়ে, যে সাপটি বাংলাদেশে মূলত বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে ক্ষয়ক্ষতি করে আসছে। প্রিয় দর্শক, আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু ভিডিও দেখাতে চলেছি যে সাপটি কতটুকু ভয়ঙ্কর হতে পারে। তো চলুন এখন আমরা একটু ভিডিওটি দেখে আসি। চাঁপাইনবাবগঞ্জে ৩২টি বাচ্চা সহ বিস্ফোর রাসেল ভাইপার মা সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। গতকাল সদর উপজেলার বালুগ্রাম এলাকায় মুক্তার হোসেনের পুকুরে একসাথে সাপগুলো দেখা মেলে। লোকালয়ে একটি পুকুরের পাড়ে বাসা ছিল মা সাপ ও ৩২টি বাচ্চার। পুকুর মালিক মুক্তার হোসেন বলেন, এর আগে এই এলাকায় এমন সাপ দেখা যায়নি। জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান, এটি বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। ডিম থেকে নয়, বিষধর এই সাপটি সরাসরি বাচ্চা জন্ম দেয়। একেবারে সর্বোচ্চ 40টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে এই সাপ। রাসেল ভাইপার কামড়ালে আক্রান্ত ব্যক্তি অল্প সময়ে মারা যান। একসময় বিলুপ্তির সংখ্যায় থেকে থাকে রাসেল ভাইপার সাপের সংখ্যা দিন দিন বাড়ছে। যে সাপের এক ছোবল মুহূর্তেই কেড়ে নিতে পারে মানুষের প্রাণ, যে সাপকে বলা হয় কিলিং মেশিন, সে সাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ভয়ঙ্কর সেই রাসেলস ভাইপার সামনে থেকে দেখেছেন সহকর্মী তাজনুর ইসলাম। বিস্তারিত আজকে আমরা রাসেলস ভাইপারে দেখা পেয়েছি, যেই সাপ নিয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পেয়েছি যে অনেক মানুষ এরই মধ্যে মৃত্যুবরণ করেছে এই সাপের কামড়ে। আজকে আমরা শরীয়তপুরের একজন সাপুরের বাড়িতে এসেছি। তিনি আমাদেরকে দেখাবেন তিনি নিজে যেই সাপটি উদ্ধার করেছিলেন বা যেই সাপটি ধরেছিলেন, ভয়ানক সেই রাসেলস ভাইপার, তিনি সেই সাপটি এখন আমাদের দেখাবেন। তিনি যেমনটি গল্পে গল্পে আমাদের বলেছিলেন যে একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রথম তিনি জানতে পারেন যে সেইখানে রাসেলস ভাইপারের দেখা মিলেছে, বা সেই এলাকাবাসী বা সেখানকার একজন পরিবারের সদস্যরা তাকে যখন জানিয়েছিলেন যে সেখানে একটি রাসেলস ভাইপারে দেখা মিলেছে, তারপরে কিন্তু সেই সাপটি তিনি উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। এবং যেটি হয়েছে, তিনি পরবর্তী সময় বিষ দাঁত ভেঙে ফেলেছেন যাতে করে সেটি সেই বিষের যে মাত্রা সেটি যেন কমানো সম্ভব হয়। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভয়ানক যে সাপটি, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যে রাসেলস ভাইপার চেনা যে ব্যাপারটি, এর মধ্যে আমরা খবর পেয়েছি যে অনেক মানুষ এর মধ্যে রাসেলস ভাইপারকে অজগর ভেবে ভুল করেছেন। এই তার যে পিঠের যে ডোরাকাটা দাগ, সেটির কারণে, যে ডোরাকাটা দাগের কারণে অনেকেই দ্বিধান্বিত হয়েছে যে এটি আসলে অজগর নাকি অন্য কোনো সাপ। এর মধ্যে ফরিদপুরের একজন কবিরাজের কথা জানতে পেরেছি আমরা, যে সেই কবিরাজ রাসেলস ভাইপারকে অজগর ভেবে ধরেছিলেন। পরবর্তী সময়ে এই সাপের দংশনে তিনি মৃত্যুবরণ করেন। তবে একটি বিষয়, যে রাসেলস ভাইপারের একটি খুব নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যে তার লেজ এবং মাথা দুটো আসলে চিকন এবং তার যে শরীরের যে মধ্যভাগ অর্থাৎ পেট, সেটি অনেক বেশি মোটা এবং সবচেয়ে বেশি জোরে শব্দ করতে সক্ষম এই সাপ। এবং বলা হচ্ছে যে পৃথিবীর 5টি সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটি হচ্ছে এই রাসেলস ভাইপার। তার যেই গণ্ডি, সেই গণ্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে তবে কিন্তু সে যে কোনো মুহূর্তে তাকে দংশন করতে পারে এবং সেই সক্ষমতা তার রয়েছে। তবে একটি বিশেষ বৈশিষ্ট্য এই সাপের, সেটি হচ্ছে যে সে কখনোই সোজাভাবে অবস্থান করে না, বরং সবসময় সে এক ধরনের প্যাঁচানো একটি কুণ্ডলি পাকিয়ে সবসময় অবস্থান করে। গবেষকরা রাসেলস ভাইপার সম্পর্কে যেই বিশেষ বৈশিষ্ট্যের কথা জানিয়েছে, সেটি হচ্ছে যে এই সাপ সবসময় বিশ্রামে থাকতে বা একটু শান্তিপূর্ণ পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে নদী বিধৌত যেই এলাকাগুলো রয়েছে, সেখানে একটু শীতল আবহাওয়াতে এই রাসেলস ভাইপার সে আসলে থাকতে পছন্দ করে। যার কারণে কিন্তু এই যে নদীর চরাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে, সেখানে এর উপস্থিতি এবং এর বংশবিস্তার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে এই সাপ অন্যান্য যেই জাতের সাপগুলো রয়েছে তার থেকে অনেকখানি ব্যতিক্রম। অন্য সব সাপ যেমন ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে, রাসেলস ভাইপার সেই জায়গা থেকে একেবারেই ব্যতিক্রম। রাসেলস ভাইপার একসঙ্গে 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চার জন্ম দিতে সক্ষম, যার ফলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই সাপের যেই বংশবিস্তার সেটি বাংলাদেশে ঘটেছে। যদিও এখন থেকে আরও কয়েক বছর আগে সরকারিভাবে যেই তথ্য জানা গিয়েছিল, সেটি হচ্ছে এটি একটি বিপন্ন প্রজাতির সাপ এবং এটিকে আসলে সংরক্ষিত প্রজাতি ঘোষণা করা হয়েছিল, বিলুপ্ত প্রায় বলা হয়েছিল। তবে এখন আসলে এই কথাটি আর বলার কোনো সুযোগ নেই, কেননা দেশের বিভিন্ন অঞ্চলের প্রাদুর্ভাব ব্যাপক পরিমাণে দেখা গেছে। বিশেষ করে মানিকগঞ্জের হরিরামপুর থানার একেবারে প্রত্যন্ত চরাঞ্চলে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যেমন যে সেখানে বেশ কয়েকজন মানুষ এর মধ্যে মৃত্যুবরণ করেছে এই সাপের কামড়ের কারণে। সাপের যেই দৈহিক যে গঠন, সেটি আসলে কুণ্ডলী পাখি এমনভাবে অবস্থান করে যে স্বাভাবিকভাবে কেউ দূর থেকে দেখলে কোনোভাবেই বুঝতে পারবে না যে এখানে কোনো একটি সাপ রয়েছে। কিন্তু তার যেই গণ্ডি রয়েছে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে, সেই গণ্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে এবং সে যদি কাউকে শত্রু মনে করে, সঙ্গে সঙ্গে কিন্তু এই সাপ তাকে দংশন করে। বেশ অনেক দূরের পথে, অর্থাৎ ঢাকা থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে এসে, অর্থাৎ পদ্মা নদীর যে ভাটির যে দিকটা, সেখানে এসে এই রাসেলস ভাইপারে দেখা মিলল একজন সাপুরের বাড়িতে। মূলত এই সাপের যেই বংশবিস্তার এবং এই সাপ নিয়ে এখনকার যে আলোচনা, সেটি এক কথায় অনেক বেশি উদ্বেগের কারণ। এবং মানুষ আসলে এই রকম সাপের কামড়ে বা এই এরকম সাপের দ্বারা আক্রান্ত হলে পরবর্তী সময়ে
কিভাবে সেই পরিস্থিতি থেকে উত্তরণ লাভ করবে, কিংবা সুস্থ হয়ে উঠবে, তার জন্য কিন্তু স্বয়ং এই যে কবিরাজ কিংবা সাপুরে, যার সঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তিনিও কিন্তু সেই একই সাজেশন দিয়েছেন যে কোনোভাবেই দেরি করা যাবে না। যদি সাপ শনাক্ত করা যায় যে রাসেলস ভাইপারে কাউকে দংশন করেছে, তবে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে দিতে হবে। কেননা প্রিয় দর্শক, আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন যে ভিডিওতে বলা হয়েছে রাসেল ভাইপার কতটা ভয়ানক আকার রূপ ধারণ করতে পারে, রাসেল ভাইপার কতটা খারাপ হতে পারে, এই সাপটি বাংলাদেশের মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকেরা ধান কাটতে গিয়েছে, পাট কাটতে গিয়েছে, সেখানেও কিন্তু রাসেল ভাইপারের জ্বালায় কিছু করতে পারছে না। এই সাপটি যদি মানুষকে ধ্বংসন করে সাথে সাথে কিন্তু মানুষটি মারা যায়। এই সাপের ভ্যাকসিন কিন্তু এখনও বাংলাদেশে তৈরি হয়নি, এমনটাই কিন্তু জানিয়েছে। সেই সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করব রাসেল ভাইপার সাপটি কিন্তু বাংলাদেশে ছিল না। কে বা কারা কোন সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশে সাপটি নিয়ে এসেছে। আপনারা কিন্তু সকলে জানেন এই রাসেল ভাইপার সাপটি বাংলাদেশে একদমই ছিল না। কে বা কারা এই সাপটি বাংলাদেশে নিয়ে আসলো, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের এত বড় একটি ক্ষতি করেছে, কে বা কারা এই কাজটি করেছে, সেই বিষয় নিয়ে আজকে আমি একটু মুখ খুলব। জানি না এই ভিডিও করার পরে কি হবে, বাট আমি সত্য কথা বলছি এবং সত্য কথা বলবো। আশা করি আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর পিছনে কে বা কারা কাজ করছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন যে বাংলাদেশে সরকারি অনুমোদনে কিছু সাপের খামার রয়েছে। সরকার কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে সেই খামারগুলো করার জন্য, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। সেই খামারে কিন্তু রাসেল ভাইপার সাপও চাষ করা হতো। শুধু তাই নয় প্রিয় বন্ধুরা, সেখানে যে রাসেল ভাইপার সাপটি লালন পালন করতো, সেখানে কিন্তু সেখান থেকেই কিন্তু শুরুর রাসেল ভাইপার সাপটি। অনেক বিষাদর, অনেক বিষ বাইরে দেশে বিক্রি করে বিষ রেমিটেন্স নিয়ে আসতো, বিভিন্ন ডলার নিয়ে আসতো, এমনটাই আমরা শুনতাম। কিন্তু এই রাসেল ভাইপার সাপটি সেই খামার থেকেই বের হয়ে এসেছে। কেউ ইচ্ছাকৃতভাবে করেছে বা কেউ ভুলবশত করেছে, সেই খামার থেকেই কিন্তু এই সাপটি বের হয়ে এই বাংলাদেশের 64টা জেলায় ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু মানুষ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টে খুবই আতঙ্কের ভিতরে রয়েছে। সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে ঘুমাতে পারছে না, ভালোভাবে খেতে পারছে না এই সাপের জ্বালায়। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, যদি খামার থেকেও এই সাপটি বের না হয়, তাহলে পাশের দেশ ভারত থেকে কিন্তু এই সাপটি 100%-এর ভিতরে 100% বের হয়ে এসেছে। কারণ বাংলাদেশে এই সাপটি ছিল না, ভারতে কিন্তু রাসেল ভাইপার সাপটি খুবই ছিল এবং খুবই প্রচলন ছিল। বাংলাদেশ ভারতকে বন্ধুর দেশ হিসেবে দাবি করলেও ভারত কিন্তু বাংলাদেশকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়নি। তাহলে কি ভারতের ষড়যন্ত্র হতে পারে? আপনারা কিন্তু সকলে জানেন সীমান্ত রক্ষীকারী ভারতেরা কিন্তু বাংলাদেশের অনেক লোকের গায়ে কিন্তু অনেকভাবে আহত করেছে এবং নিহত করেছে। বাংলাদেশ কিন্তু সেখানেও চুপ করেছিল, কিছু করতে পারেনি। সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে ভারত বাংলাদেশকে দেখতে পারে না, কিন্তু বাংলাদেশ ভারতকে বন্ধু বন্ধু বলে চালিয়ে যাচ্ছে। কেন করছে এমন? এটি কি সরকারের হাত? আপনাদের কাছে আমার একটা দাবি, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সেই সাথে আমি আবারও বলতে চাচ্ছি, আপনারা সবাই সতর্কভাবে থাকবেন, রাসেল ভাইপার থেকে অবশ্যই দূরে থাকবেন। রাসেল ভাইপার দেখলে আপনারা রাসেল ভাইপার থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ রাসেল ভাইপার যদি আপনাদের একবার দংশন করে, এটির কিন্তু ভ্যাকসিন নামেনি। হালকা পাতলা যতটুকু ভ্যাকসিন নেমেছে, আপনার শরীরে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাও কিন্তু 24 দিন পর্যন্ত আপনার মৃত্যুর ঝুঁকি থেকে যায়। আমি আবারও বলছি, রাসেল ভাইপার থেকে দূরে থাকবেন। বাংলাদেশে কিন্তু সিন্ডিকেটে ভরে গিয়েছে, রাসেল ভাইপার নিয়েও কিন্তু এখন ব্যবসা প্রচলন শুরু করেছে। গরিব দুঃখী মানুষ খেতে পারছে না, নিজের ঘরে থাকতে পারছে না এই রাসেল ভাইপারের জ্বালায়। যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু বিল্ডিংয়ে ঘরে শুয়ে রয়েছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে গরিব দুঃখী মানুষের। প্রিয় দর্শক, বেশি কথা বলছি না, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।